সবাই সমান নয়। হ্যাঁ, শুধু এক্সটার্নাল ম্যানিফেস্টেশনটাই মানুষের অ্যানাটমিক্যালি সেম, আর সব দিক দিয়ে আমরা ডিফারেন্ট, ফাংশনালি ডিফারেন্ট। কাজে এখানে প্রচণ্ড মেধাবী ছাত্র যেমন থাকবে, আবার আমার মতন মিডিওকার বা ফাঁকিবাজ লোকও থাকবে। সেই জন্য আমি অ্যাভারেজিং করে এইটাকে আনঅফিসিয়ালি এটা আমি ঘোষণা করে দিয়েছি যে দেবাশিস প্রামাণিকের বইটা এই জন্য রিকমেন্ড করা হলো। তারপরে তোমরা জ্ঞানং গাইডন অন্য বই পড়বে না এমন কোনো কথা নেই, অন্য কেউ বই তো পড়তেও পারো, তুমি হয়তো এই বইটা না পড়ো অন্য বইও পড়তে পারো, আমাদের কোনো আপত্তি নেই, আনঅফিসিয়ালি এটা বলে দিলাম। এখন এই যেটা হচ্ছে মাইক্রোস্কোপ, এখানে দেখো যে বেশিরভাগ বইয়ে এই মনোকুলার মাইক্রোস্কোপের ছবি দেওয়া আছে, এবং এটাই সরকারি কলেজে চলে। ইনিও সরকারের লোক ছিলেন, আমিও সরকারের লোক, আমি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে এই যে অথারের আমার মানে আছে, পরিচয়ও আছে। হ্যাঁ, তাই এখন সেই জন্য এটা দিয়ে আমাদের ওখানে বেশিরভাগ হতো মনোকুলার দিয়ে, কিন্তু এখানে তোমাদের বাইনোকুলার আছে। হ্যাঁ, কিন্তু সিমিলারিটি আবার আছে, কিছু ডিসিমিলারিটিও আছে। সেই জন্য প্রথমে আমি এটা সম্বন্ধে একটু দেখিয়ে দিচ্ছি, দেখলে বুঝতে পারবে এটা। এবং মাইক্রোস্কোপটা তোমাদের অ্যানাটমি ডিপার্টমেন্টও হবে, কারণ হিস্টোলজি আছে, বারবার করে শুনলে ক্ষতি নেই, সেটা মনের মধ্যে থেকে যায়। লাইট মাইক্রোস্কোপ, যেমন আমরা যেমন হ্যান্ড লেন্স দিয়ে দেখি, সেটাও এক ধরনের মাইক্রোস্কোপি। সেটা হচ্ছে সিম্পল মাইক্রোস্কোপ, কনভেক্স লেন্স দিয়ে সেখানে এনলার্জড ইমেজ পাওয়া যায়। তুমি যদি দেখো তাহলে তুমি বুঝতে পারবে। হ্যাঁ, তোমার ওই সেক্ষেত্রে যেমন ফোকাল লেংথের পরে থেকে যে ইমেজটিগুলো আসবে সেটা ট্রু ইমেজ হবে, তাহলে সেটা তুমি দেখতে পাবে। হ্যাঁ, সেটা দিয়ে এই জন্য দেখবে হ্যান্ড লেন্স দিয়ে আমরা দেখি, বইও দেখি, এই সমস্ত প্রয়োজন পড়ে, সেটা সিম্পল মাইক্রোস্কোপ। এটা হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ, কারণ এখানে দুটো সিস্টেম রয়েছে, একটা হচ্ছে অবজেক্টিভ আর একটা হচ্ছে আইপিস, দুই জায়গায় ম্যাগনিফিকেশন হচ্ছে, বুঝতে পারছো? খালি চোখে আমরা অনেক কিছুই দেখতে পাই না। যেমন মিয়ারটা যখন আমাদের এখানে টানা হবে তখন দেখা যাবে যে খালি চোখে একটা ব্যান্ডের মতন রয়েছে, কিন্তু যখন মাইক্রোস্কোপ, স্ক্যানিং মাইক্রোস্কোপ, যে কোনো মাইক্রোস্কোপে এখানে যে সিস্টেম আছে তাতেই তুমি বুঝতে পারবে যে না, ওটাতে এর কন্টিনিউয়াস কোনো স্ট্রাকচার নয়, ডিসকন্টিনিউয়াস সেলগুলো রয়েছে, সেগুলো একসঙ্গে মিলে ওরকম মনে হচ্ছে। হ্যাঁ, সেই জন্য একটা যেমন মনে করো 200 মিউএম মানে হচ্ছে 0.2 মিলিমিটার এরকম একটা, তার থেকে ছোট হয়ে গেলে খালি চোখে বোঝা যায় না, কারণ একটা ভিজুয়াল অ্যাঙ্গেল চাই, যার থেকে কম হলে পরে সেটার অস্তিত্ব বোঝা কঠিন হয়ে পড়ে, দুটো পয়েন্টকে আলাদা করে বোঝা সম্ভব হয় না। যেমন দুটো সেল রেড সেল পাশাপাশি রয়েছে, কিন্তু দুটোকে আমরা বুঝতে পারছি না, কাজে কিন্তু এটাকে যদি ম্যাগনিফাই করা যায় তার ডিস্টেন্সটাও ম্যাগনিফাইড হবে, কাজে আমরা সেটা দেখতে পাই। এই জন্য অবজেক্টিভের বদলে সাধারণ লেন্স দিয়ে আমাদের সাধারণ ক্ষেত্রে বইটইয়ের কাজ চলে। আর তোমার এখানে অবজেক্টিভ এবং আইপিস দুটো জায়গায় ম্যাগনিফিকেশন হচ্ছে। এখন এখানে এই যে নিচে দেখতে পাচ্ছ এই যে স্ট্রাকচারটা, এটাকে বেস বলে। আর এই বইয়ে দেখবে এখানে পিলার লেখা আছে, সেখানে পিলার এই সেন্সে তুমি লোয়ার পার্ট অফ দি এটাকে বলবে। আর এখানে একটা সেমি সার্কেলের মতো স্ট্রাকচার থাকে যেটাকে হ্যান্ডেল বলে, তুমি এটাকে হ্যান্ডেলই বলবে। তার জিওমেট্রিক শেপ যেমনই হোক না কেন, এটাকে তুমি হ্যান্ডেলও বলতে পারো, আর লোয়ার পার্টটাকে তুমি পিলার বলতে পারো। আর এখানে যে বডি টিউব হিসেবে দেখানো হয়েছে, এখন এই কম্বাইন্ড ওয়েতে সবটা মিলিয়েই এখানে বডি টিউব রয়েছে। এটা বাইনোকুলার, এটা হচ্ছে মনোকুলার। এখন এই বাইনোকুলার এখন এসছে আমাদের এখানে। হ্যাঁ, গুড ইনস্টিটিউট, কাজেই এরা সিস্টেমটা ভালো করে দিয়েছে, সেটা তোমার সুবিধার মতো তুমি এক চোখে কি দু চোখে তুমি দেখতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। এখন এখানে তোমার দেখতে পাচ্ছ যে এই মাইক্রোস্কোপ এখানে দেখবে একটা রয়েছে, একটা মিরার রয়েছে, মিরার। হ্যাঁ, মিরারটাকে একটা কনকেভ মিরার আর প্লেন মিরার দুরকম আছে, এবং সেই মিরারটা নড়াচড়া করা যায়। হ্যাঁ, নড়া করা যায়। এখন এটা সুবিধা অসুবিধা অনেক কিছু আছে এই ধরনের মাইক্রোস্কোপে। যদি আমার লাইট যদি নাও থাকে, দিনের আলোতে, নর্থ লাইটে দিনের আলোতেও সেটা করা যায়, এক্সামিন করা যায়। কিন্তু এগুলোতে আর্টিফিশিয়াল সোর্স আছে, বাল্ব আছে, তলা থেকে লাইটটা উঠে আসছে, কাজেই সেখানে মিরারকে ওই কনকেভ মিরার আর প্লেন মিরার করার কোনো প্রয়োজন পড়ে না, কারণ লাইট অ্যাডজাস্টমেন্ট করারও ব্যবস্থা আছে, কাজে সেটার কোনো কাজে এটা ওই দিক দিয়ে বেটার। কিন্তু যদি ইলেকট্রিসিটি না থাকে তাহলে পরে এইসব মাইক্রোস্কোপ ব্যবহার করা অসুবিধা। ইলেকট্রিসিটি না থাকলে ওইটা দিয়ে হবে, জানলার সামনে নিয়ে গিয়ে তুমি মিরার দিয়ে তুমি সেটা দিয়ে ব্যবহার করতে পারবে,
প্রত্যেকটা সুবিধা অসুবিধা আছে, বুঝতে পেরেছো? এখন এর লাইট সোর্সটা নিচে রয়েছে, এখানে অন অফ করলে পরে তুমি দেখবে, এবং এটার হ্রাস বৃদ্ধি করা যায়, সেটা তুমি করতে পারবে প্রয়োজন। লাইট তুমি হ্রাস বৃদ্ধি যদি না, তুমি ডিকশনারি দেখবে, হ্যাঁ, বেঙ্গলি টু ইংলিশ দেখবে, হ্যাঁ, মানে বুঝতে পেরেছো তো? তোমার কারোর ব্যক্তিগত নাম আমি কখনো জিজ্ঞাসা করি না, আমি সবসময় রোল নাম্বারের বাইরে আমি কখনো যাই না, বুঝতে পেরেছো? কারণ আমি শুধু রোল নাম্বার দিয়ে মানুষকে, কারণ কারণ মানুষের যে এই যে সামাজিক নামগুলো, এগুলো আই ডিসলাইক ইট। এই সমাজ থেকেই যত রকমের করাপশন অ্যান্ড মিসআন্ডারস্ট্যান্ডিং, মূর্খামির উৎপত্তি হয়, বুঝতে পারছো? এই জন্য নাম্বার থাকলে সেখানে কোনো অসুবিধা থাকে না। এখন যেহেতু তোমাদের রোল নাম্বার হয় না, এই জন্য আমি ওকে নামও জিজ্ঞাসা করবো না, কিছুই করবো না। তুমি বাংলা অভিধান থেকে দেখে নেবে হ্রাস এবং বৃদ্ধি, হ্যাঁ, ডিক্রিজ অ্যান্ড ইনক্রিজ, এটা যদি না বুঝতে পারো তাহলে আমার কিছু করার নেই। এটা যেমন একটা জায়গায় পরীক্ষা নিতে গিয়েছিলাম, আর যে করে একবার পরীক্ষা নিতে গিয়েছিলাম, সেখানে একজন এসে সে বাংলা বুঝতে পারছে না। আমি বললাম তোমার নিবাস কোথায়? রোল নাম্বার আছে, তোমার নিবাস কোথায়? বলছে যে দুর্গাপুরে থাকে। দুর্গাপুরে থাকো তুমি, বাংলা ভাষা আসছে না, তা পদবী এগুলো দেখে বোঝা গেল যে না, এর অরিজিন এখানকার, হ্যাঁ, এই আমাদের এই হতভাগ্য রাজ্যে এর সৃষ্টি, কাজে সে এখানে বলতে পারছে না। হ্যাঁ, তোমার এটা তুমি চেষ্টা করছো, ক্ষতি নেই। বাংলা ভোলারও একটা ব্যবস্থা মেমোরিতে যেমন আছে, সেটা স্মরণও রাখা যেতে পারে, বা বিস্মরণও হতে পারে, বুঝতে পারছো তো? তুমি যাকে অপছন্দ করো দেখবে তার নাম স্মরণ করতে পারে। আমার পরিচিত এক বৃদ্ধ ভদ্রলোক আছে, যার স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক ছিল না, সে জিজ্ঞাসা করলে স্ত্রীর নামও স্মরণ করতে পারে না। মরে গেছে সে, কিন্তু স্মরণ করতে পারে না। কেন করতে পারে না? অত্যন্ত অপছন্দ করতে হলে, হ্যাঁ, সেই রকম, বুঝলি তো? কাজে সেই ক্ষেত্রে এই জন্য তোমার এগুলো একটু আধটু ভাষা টাষাগুলো জ্ঞান একটু দরকার। যাই হোক, তা এখন এখান থেকে কিন্তু এই জিনিসটা কমন আছে। এখান থেকে যে ব্ল্যাক যে একটা প্ল্যাটফর্ম আছে, এটা হচ্ছে স্টেজ, মেকানিক্যাল স্টেজ বলে, কারণ এর উপরে তুমি ওটাকে মেকানিক্যালি মুভ করতে পারো, স্লাইডটা মেকানিক্যাল স্টেজ বলে। এবং এর ভিতরে একটা ছিদ্র আছে, তখন বলে যে ছিদ্রটা কি জিনিস? সেটা হচ্ছে তোমার একটা অ্যাপারচার রয়েছে, হ্যাঁ, একটা অ্যাপারচার রয়েছে যেখান থেকে আলোটা যেতে পারে, নাহলে যে আলোটা যাবে কি করে? আলোটা যাবে, অ্যাপারচার। এবং এক্ষেত্রে নিচে যেটা রয়েছে কন্ডেন্সার, এটা তো আছে কন্ডেন্সার। এই যে পার্টটা, নিচের পার্টটা হচ্ছে কন্ডেন্সার, এবং এর সঙ্গে আইরিস ডায়াফ্রাম লাগানো আছে। মানে আইরিস, আলোটা যখন আসবে তুমি তখন নিজেই বুঝতে পারবে, তুমি এইভাবে এটা আলোটা কমাতে বাড়তে পারবে। এখানে যেমন রেগুলেট করতে পারবে, এখানেও তুমি রেগুলেট করতে পারবে, করে তোমার সুবিধা মতন যাতে অপটিমাল ভিউ হয়, যথাযথ বুঝতে পারো, সেই অবস্থার মধ্যে তোমাকে এটা রাখতে হবে। হ্যাঁ, এই জন্য কমানো, উপরে ওঠানামা করা যেতে পারে। আর আইরিস ডায়াফ্রামটাও এখানে কাজ করছে। ফিল্টারিং বা এগুলো অন্যান্য জায়গায় থাকে, সেখানে এটার অত দেয়নি, কোনো দরকার পড়বে না তোমাদের। এবং এটা এই মডেলের থেকে আরও এটা হচ্ছে কারেন্ট, হ্যাঁ, আধুনিক, এবং এটা আরও সফিস্টিকেটেড, সেজন্য এটা দেওয়া হয়েছে, তোমাদের ভালোই শিখতে পারবে। এখন তারপরে এখানে দেখতে পাচ্ছ যে এটাকে এবার এর কাজটা বলে দিই। কন্ডেন্সার হচ্ছে লাইটটা কন্ডেন্স করছে, ঘনীভূত করছে। এখন যখন লো পাওয়ারে দেখতে হবে, তখন কন্ডেন্সারটা নিচে থাকবে, এই যে নিচে থাকবে, লাইট সোর্সের কাছাকাছি চলে যাবে। আইরিস ডায়াফ্রামটা পুরোটাও বা সুবিধা মতো তুমি কম বেশি করবে, হ্যাঁ, এবং সেক্ষেত্রে লো পাওয়ার তোমার অবজেক্টিভ লাগবে। এখানে অবজেক্টিভগুলো এখানে হচ্ছে, এগুলো হচ্ছে অবজেক্টিভ। আবার যখন হাই পাওয়ারে দেখবো তখন মাঝামাঝি জায়গায় থাকবে, আর যখন অয়েল ইমার্শনে দেখবো তখন সবার উপরে থাকবে, এইভাবে, বুঝেছি তো? এখন লাইটটা তোমার প্রয়োজন মতো তুমি বানাতে করবে। সাধারণত অয়েল ইমার্শনে দেখতে গেলে লাইটটা পুরোটা খোলা থাকা যুক্তিযুক্ত। যদি দেখো গ্লেয়ারিং হচ্ছে, তাহলে তুমি সেটা কমাতে পারো। এটা তোমার ব্যবহারও তুমি শিখতে পারবে। এখন এবং এখান থেকে লাইটটা যেটা যাচ্ছে সেটা অ্যাপারচার দিয়ে যাচ্ছে, কোথায় গিয়ে পড়বে সেটা অবজেক্টিভে পড়বে। অবজেক্টিভ হচ্ছে, তোমাদের মধ্যে বেঙ্গলি মিডিয়ামে পাস করা কেউ নেই? স্কুলে পড়েছেন এরকম কজন আছে? 2-4 জন আছে। তাহলে সেখানেও মাইক্রোস্কোপ তোমাদের আছে, অনুবীক্ষণ যন্ত্র বলে, হ্যাঁ, বোটানিতে বাইক এগুলোতে লাগে, সেকশন করে দেয় না, জাইলেম ফ্লোয়েম, এগুলো দেখেছে না? হ্যাঁ, দেখেছি। একইভাবে সৃষ্টি হয়ে রয়েছে
19 আর 20 মানুষের থেকে। হ্যাঁ, তা সেগুলো তোমার অনুবীক্ষণ যন্ত্র, সেটাকে বলে অভিলক্ষ, লক্ষ্যের দিকে যেটা অভিমুখ করে আছে সেটা অভিলক্ষ। হ্যাঁ, আর যেটা চোখের দিকে আছে সেটা হচ্ছে অভিনেত্র। হ্যাঁ, তখন কেউ কেউ বলবে নাম তো নেত্র বুঝতে পারছি না, অভিনেত্র। হ্যাঁ, তখন সেটা হচ্ছে তোমার এটা আইপিস, এটা হচ্ছে আইপিস। এখন অবজেক্টিভের কাজ হচ্ছে এখানে 3টে বা 4টে থাকছে, 4টে থাকছে, দেখবে লেখা আছে 5 একটা এক্স দেওয়া আছে, তার মানে ম্যাগনিফাই করবে কত, 5x, 10x, 40 বা 45x আর 100x। 5xটা হচ্ছে তোমার স্ক্যানিং, এটা দরকার। তোমার একটা স্মিয়ার দেওয়া হলো, আগে হিস্টোলজিটা ফিজিওলজিতে ছিল, এখন অ্যানাটমিতে চলে গেছে। যাই হোক, তা এখন তোমার সাইড যখন দেবে তখন তুমি অনেক সময় খালি চোখেই বুঝতে পারবে যে এটা লাংস থেকে নিয়েছে না লিভার থেকে নিয়েছে, ওই দেখে দেখে অভ্যাস হয়ে যায়। যারা হিস্টোলজি ডিপার্টমেন্টের গ্রুপ ডি এমপ্লয়ি তারা দেখেই বুঝতে পারে যে এটা, আর তোমরাও দেখে বুঝতে পারবে। কিন্তু সেক্ষেত্রে স্ক্যানিংয়ে দিলে পরে তুমি ঠিক বুঝতে পারবে যে এটা লিভার টিস্যু। সবগুলোকে ডিফারেন্সিয়েট তো সহজে করা যায় না, ওইটাতে এয়ার পকেট আছে বলে সহজে করা যায়, কিন্তু এই প্রথমে আগে বুঝে নেবে সেটা কোন টিস্যু, তারপরে তুমি লো পাওয়ারে দেখবে। আর আমাদের এখানে শুধু ব্লাড স্লাইড, কাজে সেখানে তুমি লো পাওয়ারে তুমি দেখলে পরে বুঝতে পারবে কি, বুঝতে পারবে যে স্টেইনটা ঠিক মতন মানে ঠিকমতো টানা হয়েছে কিনা। প্রথমে হচ্ছে ব্লাড ঠিকমতো ড্র করা হয়েছে কিনা, হ্যাঁ, তারপরে স্টেইনটা ঠিকমতো হয়েছে কিনা। যদি দেখা যায় যে ব্লাড ফিল্মটা ড্র করা হয়েছে অথচ স্টেইনিং ঠিকমতো হয়নি, তোমার কাছে একাধিক স্লাইড আছে, যেটা বেটার মনে হয় সেটাই তুমি কী করবে, সময় নষ্ট করার কোনো দরকার নেই। তাহলে লো পাওয়ারে এটা তুমি বুঝতে পারবে। আর লো পাওয়ারে তুমি সেলগুলোকে পৃথকভাবে বুঝতে পারবে, মানে লোহিত কণিকা আরবিসি সেগুলো দেখবে সংখ্যায় প্রচুর ছড়িয়ে রয়েছে। যদি ইউনিফর্ম না হয় তারপরে একটার উপর আরেকটা থাকে, সেটাকে বলে রুলো ফরমেশন বলে, বানানটা দেখে নেবে, রুলো ফরমেশন। আর ডাব্লিউবিসি গুলো স্টেইন না হতে, যদি আনস্টেইন স্লাইড হয় তাহলেও তুমি সেলগুলোকে আলাদা করে বুঝতে পারবে, কারণ সেলগুলো এগুলো মানে ট্রান্সলুসেন্ট, মানে অর্ধস্বচ্ছ গোছের জিনিস, তুমি বুঝতে পারবে, কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারবে না যে ডাব্লিউবিসি আরবিসি থেকে ডাব্লিউবিসি সাইজ দেখে বুঝতে পারবে, কিন্তু কোনটা কোন ভ্যারাইটির কিছুই বোঝা যাবে। আলাদা স্টেইন করলে পরে তোমার ডিফারেন্সিয়াল স্টেইন তোমার চলে আসবে, করলে পরে আরবিসি স্টেইন নেবে, হ্যাঁ, ইউসিনের স্টেইন নেবে, দেখবে ডাব্লিউবিসির সেল মেমব্রেন থেকে আরম্ভ করে নিউক্লিয়াস সবই বুঝতে পারবে এইভাবে। এবং কোনটা কোন প্রকৃতির, টাইপ কোনটা, ক্লাসিফিকেশন, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, এরকম এগুলো তোমার বুঝতে পারবে এইভাবে। তারপরে হাই পাওয়ারে নিতে হবে। আর এখানে এমন সিস্টেম করা আছে, তুমি যদি স্ক্যানিং যদি যাও সেখান থেকে এই ঘুড়ি আনলে পরে সেখানে এই হবে, এবং তুমি দেখতে পাবে যে এখানে একটা জিনিস, আমি যখন এই যে একটু চাপ দিলে রোটেট করছে, তার মানে এখানে একটা কোনো কিছু রয়েছে যার স্ট্রাকচার, যার সঙ্গে অবজেক্টগুলো ফিট করা আছে। এই যে যেটা রোটেট করছে সেটা হচ্ছে রিভলভিং নোজপিস। এই যে নাকের মতন, এটা তো একটা যন্ত্র, এটা তো মানুষের একটা যন্ত্র ছাড়া কিছুই না। এই যে এই নাকের এই অংশটা নাড়াচাড়া করা যাচ্ছে, বুঝতে পেরেছো, সেটা হচ্ছে নোজপিস, নাসিকা। দেখবে ইংরেজি নোজ, নাসিকা সমস্ত এগুলো সংস্কৃত থেকে এসছে, এগুলো মিল আছে। হ্যাঁ, অনেক শব্দেই তুমি দেখবে এর সঙ্গে তোমার মিল আছে। যেমন আমাদের যে কেশ, এবং ইংরেজিতে দেখবে ক্যাপিলারি, হ্যাঁ, ওই অর্থে ব্যবহার হয়। যেমন দেখবে ডেন্টাম, দন্ত, বা সেখান থেকে দাঁত, এগুলো আছে। প্রথমে এই সমস্ত ভাষাগুলো ছিল, পরে সেটা হয়েছে, পৃথক হয়েছে। যে পূর্ববঙ্গের লোকেরা যেরকম, পূর্ববঙ্গ এখন বলে না, ওইটা বলা উচিত না, ওইটা পূর্ব পাকিস্তান, তা সেখান থেকে লোকেরা যে ভাষায় কথা বলে দেখবে অনেক সময় আমরা অত ঠিক বুঝতে পারি না যে কি বলছে না বলছে, কিন্তু যারা ওখানে ছিল, যাদের পূর্ববর্তী, যাদের বাড়িতে কথাবার্তা আছে, তাদের অসুবিধা হয় না, আমার অসুবিধা হয় না। আমার পশ্চিমবঙ্গের এবং পূর্ব পাকিস্তানের ভাষায় আমার একই রকম লাগে, আমারও অসুবিধা হয় না বুঝতে, কিন্তু অনেকের সেটা অসুবিধা হয়, কি বলছে রে, কি বলতে চাইছে। এখন তোমার এটা হচ্ছে রিভলভিং নোজপিস, এটা হচ্ছে আবর্তনক্ষম নোজপিস, কিন্তু তার উপরে সেটা আবার অন্য একটা স্ট্রাকচারের সঙ্গে লাগানো আছে, সেটা হচ্ছে ফিক্সড নোজপিস। নোজপিসের মধ্যে, নোজের মধ্যে কার্টিলেজ আছে যেটা নড়াচড়া করছে, আর ভিতরে ডিপে বোনস রয়েছে যেটা নড়াচড়া করে না। তাহলে সেটা হচ্ছে ফিক্সড নোজপিস, যেটা স্থির হয়ে রয়েছে। এবং তারপর সেটা কার সঙ্গে যুক্ত আছে, এই যে পার্ট, এটা হচ্ছে বডি টিউব। এই যে এই তোমার বডি টিউব, বডি টিউবের উপরে
তোমার এই আইপিসি রয়েছে, এই আইপিসির উপরে তোমার এখানে তোমার এই যে এই 10x দেওয়া আছে, 10 গুণ ম্যাগনিফিকেশন হচ্ছে। তারপর লো পাওয়ার নিচে অবজেক্টিভটা হচ্ছে তোমার 10 আর এটাও 10, কাজে দুটো মিলে 100 গুণ ম্যাগনিফিকেশন হচ্ছে। কিন্তু রিজলিউশন যেটা মানে দুটো বিন্দুকে পৃথক করার যে ক্ষমতা সেটা মাত্র সেটা অবজেক্টিভের আছে, আইপিসে থাকা সম্ভব না। বুঝতে পারছো? যেমন অনেক একটা লোককে দূর থেকে দেখলে ছোট দেখায়, হ্যাঁ, কাছে আসলে বড় দেখায়। তার মানে কি, ভিজুয়াল অ্যাঙ্গেলটা সেক্ষেত্রে বেড়ে যাচ্ছে, ম্যাগনিফিকেশন ইমেজটা বড় হচ্ছে, তার ফলে জিনিসটা হচ্ছে। তা সেরকম দুটো খুব কাছাকাছি যদি বিন্দু থাকে তাহলে সেটা আলাদা করে বোঝা যায় না। কাছাকাছি আসলে পরে অন্তত পক্ষে 1 মিনিট অ্যাঙ্গেল যদি থাকে তাহলে পরে সেই দুটোকে বিন্দুকে পৃথক করে বোঝা যায়। কাজেই কাছাকাছি বিন্দু যেটাকে আমি যদি ম্যাগনিফাই করে দিই তাহলে দুটোকে আলাদা করে চেনা যাবে। তাহলে প্রথম কাজ হচ্ছে অবজেক্টিভের হচ্ছে ম্যাগনিফিকেশন করা, এবং দুটো বিন্দুকে যে আলাদা করলো রেজলিউশন সেটাও তার ক্ষমতা আছে, কিন্তু আইপিসের সেটা নেই। এগুলি সম্বন্ধে তোমার এসব বইয়ে লেখা আছে, প্র্যাকটিক্যাল বইয়ে লেখা আছে, প্রয়োজনীয় ফিজিক্স বই বা এগুলো সাহায্য নিতে হবে। কিন্তু এবং প্র্যাকটিক্যালের জন্য আমাদের শুধু এটার সঙ্গে ওটা গুণ করলে পরে কতটা হয় সেটা পাওয়া যাচ্ছে। তারপরে এখন ফোকাস করতে হলে পরে তুমি কি করবে, যে এবং এটা হচ্ছে হ্যান্ডেল, এটাকে পিলার, এটা বেস, মেকানিক্যাল স্টেজ, এবং এখানে দেখবে যে স্ক্রু আছে যেটার সাহায্যে এটাকে সাইড, হ্যাঁ, সাইডে রাইট লেফট এভাবে নেওয়া যাচ্ছে। আবার এটাকে অ্যান্টেরো পোস্টেরিয়র, সম্মুখ পশ্চাৎ হিসেবেও সেটাকে নড়াচড়া করানো যাচ্ছে। আর এখানে ভার্নিয়ার স্কেলও রয়েছে, তুমি সেই জায়গাটাকে লোকালাইজও করতে পারো কোন জায়গাটায় রয়েছে। আর এ পাশে দেখবে একটা আমি এখানে স্ক্রু অলরেডি দেখালাম, যেটার সাহায্যে এই কন্ডেন্সারটাকে ওঠানামা করানো যাচ্ছে। আর এছাড়া দেখবে আরও 2 জোড়া স্ক্রু রয়েছে, এটা হচ্ছে কোর্স অ্যাডজাস্টমেন্ট, এটা হচ্ছে ফাইন অ্যাডজাস্টমেন্ট। কোর্স অ্যাডজাস্টমেন্ট হলে পরে এই স্টেজটা অনেক বেশি দূর যাচ্ছে একটা মোচড়ে, আর আরেকটাতে হচ্ছে হয়ে গেলে পরে মোটামুটি তারপর তোমার ফোকাসটা তুমি করতে পারো ফাইনাল অ্যাডজাস্টমেন্টের জন্য। এখন এখানে এই যে স্মিয়ারটা করা হয়েছে, এই যেটা এটা গত বছরে যারা তোমাদের মতন এসেছিল হোমোলোগ তারা এগুলো করেছে। হ্যাঁ, এখন এই যে জিনিসটার প্রথমে এটা যদি ডিফেক্টটা বোঝা যায় তাহলে তুমি বুঝতে পারবে যে আইডিয়ালি কি হওয়া উচিত ছিল। হ্যাঁ, এটা ব্লাডের যে পরিমাণটা ঠিকই আছে, কিন্তু টানাটা যে হয়েছে সেটা ঠিকমতো টানতে পারেনি, হলে পরে মোটামুটি থিন ইউনিফর্ম হতো। শুরুটা এটা হেড পার্টটা, তারপরে বডি, তারপর টেল মোটামুটি ইউনিফর্ম হয়, এই জায়গাটা একটুখানি একটু থিক হবেই। আর দুপাশে তোমার মার্জিন আছে, এজ বা মার্জিন আছে, এইভাবে বলা হয়। এবং দেখা যাচ্ছে সেরকম হয়নি, এবং জায়গায় জায়গায় এখানে স্মিয়ার শূন্য, রক্ত শূন্য রয়েছে, এটাকে ভ্যাকুয়াল বলবে। হ্যাঁ, এটা 2টা কারণ হতে পারে, প্রথমে টানার ভুলে হতে পারে, এবং যখন এটা ব্লাডটা যখন টানা হলো তখন সেটা টানার উদ্দেশ্যটা কি, যদি একটা ড্রপের মধ্যে যদি তুমি দাও তাহলে কিছুই তুমি দেখতে পাবে না, কারণ একটার উপর একটা ওভারল্যাপ হয়ে রয়েছে, না সরালে বুঝবে কি করে। চালে যখন কাকড় থাকে, আগের দেশের অবস্থা খারাপ ছিল, আর আমাদের মতন মানে যাদের বেঁচে থাকার প্রয়োজনও নেই এরকম গরিব লোকদের জন্মে যায়, এবং তারা রেশনের দোকান থেকে কিনতো। হ্যাঁ, তখন সেই চালগুলো আমরা কি করে কাটছাতাম, ছড়িয়ে দিতাম, ছড়িয়ে দিলে পরেই হ্যাঁ চালের দানা আর যে কাকড়, হ্যাঁ সেটা প্রাকৃতিক নিয়মে হোক বা মানুষ প্রয়োজনে ব্যবসা প্রয়োজনে মিশ্রিত করেছে, সেগুলোকে আলাদা করে কি করা যায়। এখানে একই উদ্দেশ্য করে দিলে পরে হবে কি, এখানে তোমার ওয়াটারি পার্ট রয়েছে প্লাজমা, তারপর তুমি যে টেনে দিলে তারপর সেখানে সেপারেট হয়ে গেল, ওয়াটারি পার্টটা সেখানে শুকিয়ে যাবে, ড্রাই হয়ে যাবে। এবং যদি না শুকায় তাহলে তোমাকে ভালো করে এভাবে আন্দোলন করে করে এটাকে করতে হবে, শুকিয়ে নিতে হবে। যদি সম্পূর্ণ না শুকায় তাহলে কি হবে, তার উপর যখন স্টেইন করবে, স্টেইন হয়ে গেল, যেই তুমি জলে ধরছো সঙ্গে সঙ্গে এই সমস্ত এই ভ্যাকুয়ালগুলো ডেভেলপ করবে, ওয়াশ আউট হয়ে যাবে। বুঝতে পেরেছো? অ্যালোপেশিয়া এরিয়াটা বলে রোগ আছে, যেটাতে মাথায় দেখবে জায়গায় জায়গায় টাক পড়ে গেছে, না সেরকম ধরনের। তারপরে স্টেনিংটা যেটা হয়েছে, সেটা স্টেনিং করার নিয়ম হচ্ছে এখানে আমাদের লিশম্যান স্টেইন ব্যবহার করা হয়, এই বই থেকে পড়ে নেবে লিশম্যান স্টেইন উপাদান, সংক্ষেপে ইওসিন এবং মেথিলিন ব্লু
ডিজলভড ইন অ্যাসিটোন ফ্রি মিথাইল অ্যালকোহল। অ্যাসিটোনটা হচ্ছে লিপিড সলভেন্ট, আমাদের সেল মেমব্রেন হচ্ছে লিপিড স্ট্রাকচার, কাজে অ্যাসিটোন থাকলে পরে সেলটার প্লাজমা মেমব্রেনের ড্যামেজ হতে পারে, তার ফলে তার যে যথাযথ ফিচারটা নাও আসতে পারে, একটা সেল হতে রাপচার হয়ে গেছে, গ্র্যানিউল পড়ে রয়েছে, তা তুমি শিওর হতে পারবে না যেটা একটাই সেল, কোন সেল ছিল না ছিল, সেই জন্য কনফিউশনের জন্য এই জন্য অ্যাসিটোন ফ্রি মিথাইল অ্যালকোহলে এটা ডিজলভ করা থাকে, এখানে জল থাকে না। এবং যেহেতু মিথাইল অ্যালকোহল যেহেতু উদ্বায়ী, উদ্বায়ী মানে উদ্বায়ী মানে কি? হ্যাঁ 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 উবে যাওয়া, হ্যাঁ উবে যাওয়া, উদ্বায়ী, বুঝলি তো? হ্যাঁ, যেটা এভাপোরেশন হচ্ছে যেহেতু, এবং কোনটা এভাপোরেট করবে? যার বয়লিং পয়েন্ট কম। মিথাইল অ্যালকোহলে বয়লিং পয়েন্ট অনেক কম, 58 ডিগ্রি সেন্টিগ্রেড, কাজে সেক্ষেত্রে তোমার এখানে তাড়াতাড়ি করেই হয়ে যাবে। গ্রীষ্মকালে আরও অসুবিধা হয়, শীত এখন পড়ে যাওয়াতে কিছুটা সময় লাগবে। এখন সেটাকে তোমার যদি প্রথমে স্মিয়ারটা অ্যাবসলিউটলি ড্রাই করে নিলে, তারপরে একটা র্যাকের উপরে বা একটা হরাইজন্টাল এরিয়ার উপর রাখলে, যদি কিছু না থাকে একটা কাগজ তো অন্তত অ্যাভেলেবল হবে, কাগজের উপর তুমি রাখলে, হ্যাঁ রেখে তারপরে তুমি স্টেইনটা দিলে, স্টেইনটা তুমি কয় ফোঁটা দেবে সেটা তুমি গুনে রাখবে, মোটামুটি গুনে রাখবে, হয়তো তুমি 10 ফোঁটা দিলে সাইডটা ভরার জন্য, এবং সেখান থেকে তুমি 1 থেকে 2 মিনিট তুমি অপেক্ষা করবে। এটা হচ্ছে ফিক্সেশনের জন্য, ফিক্সেশন দিলে পরে কি হবে, ওই অ্যালকোহলের সঙ্গে ওর কিছু প্রোটিনগুলোর রিয়াকশন হবে, এবং যার ফলে ওটা গায়ের মধ্যে লেগেই থাকবে, তোমার ধুলেও তোমার সেটা যাবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ, মানে কয়লা ধুলে ময়লা যায় না, সেরকম সেটা যখন একবার লেগে গেল, ফিক্স হয়ে গেল, তখন আর সেটা আর তুমি ধুলেও কিছু আর হবে না, ওইরকমই থেকে যাবে, এবং সেটাই আমাদের চাই। এবং এটা ফিক্স হয়ে গেল, তার মানে ফিক্স এটা প্রিজার্ভ হয়ে গেল, এবং সেটা যদি তুমি 100 বছরও রেখে দাও কোনো অসুবিধা নেই। এই জন্য সেটা হয়ে গেলে পরে আমরা আগে, এই জন্য হাই পাওয়ারটা আগে ব্যবহার করার সুবিধা কেন, যে সেগুলোতে অয়েলটা থাকে না, হ্যাঁ অয়েল থাকলেও অসুবিধা হয় না, কিন্তু সেটা তো ড্রাই হয়ে গেল, তো ড্রাই আছে, তুমি আবার মুড়িয়ে নিয়ে এলে, পরের দিন এসে তুমি সেটাতে হাই পাওয়ার লো পাওয়ারও করতে পারো, বা সেটাতে তুমি অয়েল ইমার্শন করতে পারো। পরে যখন স্মিয়ার করবে তুমি দেখবে যে কোন, হয়তো প্রথম দিন তুমি হয়তো দেখবে যে আমি করতে পারছি না, টাইম নেই, অয়েল ইমার্শন, তখন যে সাইডগুলো ভালো মনে হচ্ছে, ভালো স্টেইন হয়েছে, সেগুলো কাগজে মুড়ে নিয়ে যাবে, কাগজে রোল করে মুড়ে নিয়ে যাবে কোয়ার্টারে, সেখানে পরের দিন আবার সেটা নিয়ে আসবে। তোমার পরের দিন যদি দেখো যে স্মিয়ার টানতে অসুবিধা, তাহলে পরে সেইগুলোর উপরে তুমি পরীক্ষাটা করতে পারবে, তোমার সেখানেই কথা। এবং পরের দিন যদি ভাবো যে না আমি অয়েল ইমার্শনে করবো, এর মধ্যে কোনো একটা অয়েল ইমার্শনে যেটা ভালো আছে সেটা অয়েল ইমার্শনে দিয়ে আরও ম্যাগনিফিকেশন বেশি আছে। অয়েল ইমার্শনে হচ্ছে সিডারউড অয়েল লাগে, এবং সেটার স্পেসিফিক কী বলবো, এটার তোমার হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কাচের সমান, এবং যার ফলে তার অ্যাবারেশন কম হয়, ভালো আসে, এবং ম্যাগনিফিকেশনও বেশি হয়। সেক্ষেত্রে কন্ডেন্সারটা উপরে থাকবে, 1000 ম্যাগনিফিকেশন হবে। আর এই বডি টিউব সাধারণত 16 সেন্টিমিটারের, এটা একটা ফিক্সড ভ্যালু। এভাবে যেটা ম্যাগনিফিকেশন পাওয়া যায়, এতে তোমার সাধারণ কাজ সমস্ত হয়ে যায়, যেমন ব্লাড সেলের কাউন্ট, অন্যান্য সেলের কাউন্ট, স্পার্ম কাউন্ট, বা অন্যান্য বায়োকেমিস্ট্রিতে মাইক্রোবায়োলজি যেগুলো লাগে, যে ব্যাকটেরিয়াল কাউন্ট, এগুলো করা যায়, কোনো অসুবিধা কিছু হয় না। কাজেই এখন তোমার, এবং তারপরে হওয়ার পরে 1 মিনিট হবে, যখন ফিক্স হয়ে গেল, 1-2 মিনিট হয়ে যাওয়ার পরে তারপরে জল দিতে হবে। বাফার্ড ওয়াটার দিলে ভালো হয়, না হলে পরে ডিস্টিল ওয়াটার দিলেই কাজ হয়। দিয়ে 10 মিনিট অপেক্ষা করতে হবে, এবং ওই সময় ফু দিয়ে সেটাকে এই করতে হবে। যদি একটা যদি একটা গ্লাস টিউব থাকে ভালো, না হলে একটা অন্য কোনো একটা মেটেরিয়াল কিছু দিয়ে তুমি সেটাকে ফু দিয়ে সরাতে হবে। যদি কিছু না থাকে এমনি মুখ দিয়ে ফু দিয়ে সরাবে, যাতে আর কি সেটা ইউনিফর্মলি সব জায়গায় ছড়িয়ে যেতে পারে। এবং 10 মিনিট রাখতে হবে এরকম ধীরে সুস্থে, মাঝে মাঝে ফু দিলে। তারপর দেখবে একটা গ্রিন স্ক্যাম, একটা সবুজ রঙের একটা থিন ফিল্ম উপরে তৈরি হয়েছে, তার মধ্যে না এটা ঠিক পজিশনে হয়েছে। 10 মিনিট হয়ে গেলে পরে তারপরে সেটা জলটা ফেলে দেবে, এবং যে আপনার যে ট্যাপে, হ্যাঁ খুব স্পিডটা বাড়াবে না, মাঝারি বা স্পিড, লো স্পিডে সেটাকে এজের উপর ধরলে পরে এইভাবে চলে যাবে। হ্যাঁ, তার ফলে সেটা কিছু কোনোতেই, তুমি যদি খুব জোরে দাও তাহলে পরে হয়তো ফিক্স হওয়ার পরেও তোমার হয়ে যেতে পারে, উঠে যেতে পারে। তারপরে হয়ে যাওয়ার পরে তারপর তুমি ভালো করে তুমি দেখে নিলে
দেখে নিয়ে তারপর তুমি এটা এভাবে 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 নড়াবে, আন্দোলন করবে, করলে পরে সেটা শুকিয়ে যাবে। যখন কমপ্লিট শুকিয়ে যাবে তখন তুমি প্রথমে আগে লো পাওয়ারে বা স্ক্যানিংয়ে দেখবে, স্ক্যানিং থাকলে স্ক্যানিং তোমার ইচ্ছা মতন, লো পাওয়ারে দেখবে, লো পাওয়ারে তুমি বুঝতে পারবে যে আমার ঠিক মতন স্টেইন হয়েছে কিনা। তারপরে হাই পাওয়ারে দেখবে, তুমি বুঝতে পারবে যে সেলগুলো সেপারেট এবং সেখানে কোনো রকম পড়ে নেই। এখন এখানে কেন বলছি যে তুমি যদি ফিক্সেশন করার জন্য বেশি টাইম নাও তাহলে পরে সেখানে প্রেসিপিটেট পড়ে যেতে পারে, কারণ এয়ারপোর্ট করে যাবে। প্রেসিপিটেট পড়ে গেলে পরে সেলের উপর যদি ডায়ের প্রেসিপিটেটগুলো পড়ে থাকে, সেগুলো তো পাউডার ডিজলভ করে করা হয়, পাউডারগুলো যদি পড়ে থাকে তাহলে একটা ডার্টি স্লাইড হয়ে যায়, সেগুলো চিনতে অসুবিধা হয়। এর জন্য এই ধরনের যে প্রয়াস, হ্যাঁ, সেই প্রয়াসের জন্য সেটা এরকম হয়েছে। অনেক ভালো স্লাইড ছেলেরা তৈরি করেছিল, আমি এখানকার যারা আছে তাদের বলেছিলাম স্লাইডগুলোকে রাখবেন, কিন্তু যে কোনো কারণেই হোক ভুলে যায় বা যায়, সব করে দিয়েছে, হ্যাঁ, ফেলে দিয়েছে, কিন্তু সেটা রেখে দেওয়া হয়। হ্যাঁ, বুঝলে, রেখে দেওয়া হয়, রেখে দিলে পরে পরের দিনে দেখাতে সুবিধা হয় আমাদের, বেশি মাইক্রোস্কোপে অল্প ভিড়ের মধ্যে দেখানো যায়। তাহলে এইভাবে তুমি হয়ে যাওয়ার পরে তারপর তুমি এটাকে ড্রাই যখন হয়ে গেল তখন তুমি লো পাওয়ার, হাই পাওয়ার, তারপর অয়েল ইমার্শনে সিড-আউট অয়েল দিয়ে করতে হবে। আর এটা যখন রাখবে তখন তুমি যেই সাইডটা স্মিয়ার আছে, হ্যাঁ, সেটা নিচের দিকে যেন থাকবে। যখন আমি এখানে যখন আমি ফোকাস করব তখন স্মিয়ার সাইডটা উপরে থাকবে, সেটা বোঝার জন্য লাইটের কাছে নিয়ে গিয়ে এভাবে রিফ্লেকশন করবে, রিফ্লেকশন করলে পরে যেই জায়গাটা স্মিয়ার্ড আছে তার সেখান থেকে ইরেগুলার রিফ্লেকশন হবে, অনিয়মিত প্রতিফলন হবে। আর চারপাশে যে কাঁচ আছে এবং সেখান থেকে নিয়মিত প্রতিফলন হবে, কাজে দুটো ক্যারেক্টার আলাদা, তোমার এটা বুঝতে পারবে। আর উল্টো দিকে হলে সব জায়গা থেকে সমান প্রতিফলন হবে, বুঝতে পারছি। এখন এইভাবে তুমি দেখে নিয়ে স্মিয়ার সাইডটা আপে থাকবে। যদি তুমি শুধু লো পাওয়ারে দেখো তাহলে তোমার এতে কোনো অসুবিধা নেই, কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে যেহেতু এখানে তোমার যে দুটো ইমেজ তৈরি হয়, এ প্রসঙ্গে দুটো ইমেজ তৈরি হয়। প্রথমটা তৈরি করছে হচ্ছে অবজেক্টিভ, সেটা হচ্ছে ট্রু ইমেজ, বুঝতে পারছি তো? হ্যাঁ, ট্রু ইমেজ। এখন সেক্ষেত্রে ম্যাগনিফিকেশন কেন হচ্ছে, ফোকাল লেন্থ যদি ডাবল হয়, ফোকাল লেন্থে ডাবল হলে পরে সেম সাইজের হয়, হ্যাঁ, বুঝতে পারছি তো? ফিজিক্সের বই পড়েছি, যদি ডাবল দি ফোকাল লেন্থ হয় তাহলে পরে সেম সাইজ হয়, হ্যাঁ, আর যত ফোকাল লেন্থের দিকে এগুবে তত ইমেজটা হতে থাকবে, ট্রু ইমেজ হবে। ট্রু ইমেজ হচ্ছে ইনভার্টেড হবে, সেই বিবর্ধন সব জায়গাতেই হবে, কিন্তু সেখানে ইনভার্টেড হবে এবং হয়ে সেটা বডি টিউবের উপরের দিকে তৈরি হচ্ছে। তার কাছেই হচ্ছে এই আইপিসটা রয়েছে, এই যে আইপিসের সেটা আবার ফোকাল লেন্থের মধ্যে পড়ে যাবে, তার অপটিক্যাল সেন্টারে ফোকাল পড়ে যাওয়ার ফলে সেখানে ম্যাগনিফিকেশন হচ্ছে। তারপর প্রথমে ইনভার্টেড ইমেজ হবে, আবার তারপরে সেটারই ইরেক্ট ইমেজ হবে। কাজে আলটিমেটলি তুমি ইনভার্টেড ইমেজই পাবে, কিন্তু সেটা তো কোনো ব্যাপার না, তোমার জিনিসটা বুঝতে পারছো কীভাবে তোমার আছে সেইভাবে। কারণ ট্রু ইমেজ না হলে পরে সেটার কাজ করবে কী করে? আলোটা তো চাই, তবে তো ট্রু ইমেজ তো পর্দাতেও ফেলা যায়, কিন্তু ফলস ইমেজ তো আর পর্দা ফেলা যাবে না। হ্যাঁ, তোমার শুধু চোখের মধ্যে লাইটটা গেলে তুমি দেখতে পাবে, এই হচ্ছে ব্যাপার। এইভাবে তোমার এটা এখন এখানে যখন তুমি যখন আর তাছাড়া দেখতে পাচ্ছ যে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ধরনের কালার, তার মানে কি কোনো সেখানে কিছুই কেয়ার নেওয়া হয়নি, এটা কাজেই এখানে ফেলে দিয়েছে, কাজেই এরকম দু একটা পড়ে রয়েছে, তাই এটা, হ্যাঁ, এটাতে আমাদেরও কিছু দোষ ত্রুটি আছে, আমাদেরও আরও পার্টিকুলার হওয়া উচিত, কিন্তু যেটা আর এই বয়সে আর হবে না, বুঝতে পেরেছো? এখন এটাকে ফোকাস যখন করতে হবে তখন তুমি কি করবে, মনে করো এই অবস্থায় আছে, আমি ভাবলাম এখানে এটা লো পাওয়ার, এটা ইয়েলো রিং আছে, আর ইন্টু 10 মানে 10 ইন্টু এরকম 10x দেওয়া আছে, তাহলে পরে স্টেজ মনে করো এই অবস্থায় আছে, তাহলে আমার প্রথমে কাজটা হবে কি, আমি তখন প্রথমে এটা লাইটটা আমি চালু করব, করে তারপরে আমি এই লো পাওয়ার যে অবজেক্টিভ ডিস্টেন্সটা বজায় রেখে, অনেকটা ডিস্টেন্স বজায় রেখেই এই লো পাওয়ার অবজেক্টিভটা আমি এখানে ক্লিকিং হবে, এটা যখন পজিশনে চলে আসলো তার মানে এটার অপটিক্যাল অ্যাক্সিস বরাবর সেটা চলে আসলো, এখন আমি এটাকে ফোকাস করতে পারবো। তখন এইবার আমি স্লাইডটা এরকমভাবে দেখে নিয়ে যে কোনটা সাইড আপ, এটা আমি দেখে নিলাম, এই সাইডটা আপ থাকলো, স্মিয়ার সাইড আপ, তা সেইটাকে এটা দিলাম, দিয়ে তারপরে যেই জায়গাটা আমি দেখতে চাইছি,
হ্যাঁ, সেরকম জায়গায় আমি নিয়ে গেলাম। এটা নিচ থেকে আলো আসছে, কন্ডেন্সারটা নিচের দিকে নামিয়ে দেবো লো পাওয়ারে দেখার জন্য, কন্ডেন্সার আলো আসছে, তখন আমি করব কি সাইড থেকে দেখে এরকমভাবে সাইড থেকে দেখে এই স্লাইড আর অবজেক্টের মধ্যে দূরত্বটা কমাবো, অনেকটাই কমিয়ে আনবো। আমার অভ্যাস হয়ে গেলে পরে তুমি বুঝতে পারো কতটা কমালে হবে। এইবার এভাবে তাকিয়ে আমি এটা উল্টো দিকে মুভমেন্টটা করব এবং ফোকাসে চলে আসবে, খানিকক্ষণ বাদে ফোকাসে চলে আসবে। আসার পরে তারপরে ফাইনার আরও ফোকাস করার জন্য ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রুটা ঘুরিয়ে তাহলে পরে হবে কি এর সঙ্গে যখন কলিশন না হলে পরে স্লাইডটা ড্যামেজ হবে না বা মাইক্রোস্কোপের কোনো রকম অসুবিধা হবে না। এরকমভাবে এটা করলেই অভ্যাস করলেই হয়ে যাবে। এভাবে ফোকাস হলো, এবং এটা যে লো পাওয়ারে ফোকাস হলো তখন হাই পাওয়ারে আনার জন্য এখানে ব্লু কালার আছে, 45 লেখা আছে। এটাকে আমি যখন এটা ঘুরিয়ে আবার নিয়ে আসবো তখন অটোমেটিক্যালি এমন সিস্টেম করা আছে যার ফলে সেখানেই ফোকাসড হয়ে যাবে। সামান্য একটু নড়াচড়া করলে পরেই আমি সেখানে পেয়ে যাব। এইভাবে তোমার করতে হবে। সেক্ষেত্রে কন্ডেন্সারটা আমি তোমাকে প্রথমে ফোকাস করে নেওয়ার পরে কন্ডেন্সারটা তুমি মাঝামাঝি পজিশন নিলে, যাতে তোমার এমনি তো ফোকাস তুমি দেখতে পাবে, আরও যেন ভালো করে দেখতে পাও সেভাবে তুমি করে নেবে তোমার ডিস্টেন্স নিজের সুবিধা মতো সেটা দেখে নেবে। এইভাবে তোমার করবে কাজ হবে। হ্যাঁ, আর অয়েল ইমার্শনের সময় তোমার সেখানে কন্ডেন্সারটা একদম উপরে থাকবে, আর স্লাইডের উপরে বা স্মিয়ারের উপরে তুমি সিডার উড অয়েল দিয়ে নেবে। সেখানে দেওয়ার পরে সেখানে সাইড থেকে তুমি দেখবে যে অয়েলে টাচ করলো কিনা। যেই অয়েলে টাচ করলো তখন এখানে হাত দিয়ে একটু সরানোড়া করলে পরেই তোমার ফোকাসটা হয়ে যাবে। এটা কিছুটা অভ্যাসের ব্যাপার, কিছুটা পুরোটাই অভ্যাসের ব্যাপার। সেভাবে তোমার চলে আসবে, করলে পরে তুমি সেখানে যদি তোমার স্মিয়ার ঠিক মতো টানা হয় তাহলে তুমি করতে পারবে সেখানে। এখন এখানে প্রত্যেকটা জায়গায় এইগুলো প্রিকশন আছে বা এইগুলো